আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমি অ্যান্টিপ্লাটেলেট এজেন্টের অ্যাসপিরিন ড্রাগটা নিয়ে আলোচনা করব। প্রথমে এদের মেকানিজম অফ অ্যাকশনটা আমরা দেখে আসি। তাহলে আমাদের বডির যত সেল আছে তাদের যে সেল মেমব্রেন সেটা হচ্ছে মেমব্রেন ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। এই মেমব্রেন ফসফোলিপিড বাইলেয়ারের উপর একটা গুরুত্বপূর্ণ এনজাইম কাজ করে, সেটা হচ্ছে যে ফসফোলাইপেজ A2। এই এনজাইমটা যখন কাজ করে তখন তারা কনভার্ট হয় কোথায়? অ্যারাকিডোনিক অ্যাসিডে। এই যে ফসফোলাইপেট A2 এইটাকে ইনহিবিট করে কিছু ড্রাগ আছে, সেগুলো হচ্ছে যে স্টেরয়েড ড্রাগ। তারপরে এই অ্যারাকিডোনিক অ্যাসিডের উপর আবার সাইক্লোঅক্সিজেনেস 1 এনজাইম কাজ করে, আবার লাইপোঅক্সিজেনেস এনজাইমও কাজ করে। তাহলে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েতে তারা কী ফর্মেশন করে? কিছু প্রোস্টাগ্ল্যান্ডিনস ফর্মেশন করে, যেমন থ্রোম্বাক্সিন A2, প্রোস্টাগ্ল্যান্ডিন I2, প্রোস্টাগ্ল্যান্ডিন E2। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যে প্লাটিলেট অ্যাগ্রিগেশন করা, মেইনলি থ্রোম্বাক্সিন A2। আর প্লাটিলেট অ্যাগ্রিগেশন ইনহিবিট করে কে? প্রোস্টাসাইক্লিন। আর ফিভার, পেইন অ্যান্ড ইনফ্লামেশন, এগুলো সব কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন আর সবাই একসাথে মিলেমিশে করে। যাই হোক, এখন আসেন অ্যাসপিরিনের মেকানিজম অফ অ্যাকশন কি? এই পাথওয়েতেই অ্যাসপিরিন তার অ্যাকশনটা করে কীরকম? তাহলে দেখি আমরা প্রথমে একটা সেলিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে সেলিসাইলিক অ্যাসিডের একটা কেমিক্যাল স্ট্রাকচার। দেখব যে এই কেমিক্যাল স্ট্রাকচার আর এই কেমিক্যাল স্ট্রাকচার প্রায় সেম, শুধুমাত্র অ্যাসপিরিনে একটা অ্যাসিটাইল গ্রুপ অ্যাড হয়েছে। তো এই অ্যাসপিরিনের তাই আরেকটা নামে ডাকা যায়, সেটা হচ্ছে যে অ্যাসিটাইল সেলিসাইলিক অ্যাসিড। অ্যাসপিরিন যখন আমরা বডিতে দিই তখন সে তার অ্যাসিটাইল গ্রুপকে সাইক্লোঅক্সিজেনেস এনজাইমের সাথে কানেক্ট করে দেয়। তাহলে এখন সাইক্লোঅক্সিজেনেস এনজাইম এবং এটার অ্যাসিটাইল গ্রুপ, যখনই একটা অ্যাসিটাইল গ্রুপ এই এনজাইমের সাথে লাগে তখন এই যে এনজাইমটা সেটা হয় ইরিভার্সিবলি ইনহিবিটেড। অর্থাৎ এই সাইক্লোঅক্সিজেনেস এনজাইম আর কখনোই কাজ করতে পারবে না, যেহেতু ইরিভার্সিবলি ইনহিবিশন হয়ে যায়। তাহলে এখন কোনো একটা সেলের যদি সাইক্লোঅক্সিজেনেস ফাংশনটা আবার ব্যাক করতে হয় তখন তাদের কি করতে হবে? আবার নতুন করে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে এই এনজাইমটা তৈরি করতে হবে। কারণ এই এনজাইমটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোটিন, এবং প্রোটিন তৈরির পাথওয়ে হচ্ছে ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। তাহলে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হতে হলে ওই সেলের একটা নিউক্লিয়াস থাকা লাগবে, মাস্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাসপিরিনের আমরা যখন ক্লিনিক্যাল ইউজ দেখব তখন দেখব যে এরা সাধারণত লো ডোজে ইউজ করা হয় টু অ্যাক্টস এজ এ প্লাটিলেট ইনহিবিটর। অর্থাৎ সাধারণত অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ হিসেবে ইউজ করা হয় যাতে ব্লাডের ভিতর থ্রোম্বাস ফর্মেশন না হয়। এখন থ্রোম্বাস ফর্মেশন কোন কোন ডিজিজের জন্য ক্ষতিকারক, সেই সব ডিজিজে আমরা অ্যাসপিরিনটা ইউজ করি। কীরকম? যেমন পোস্ট এমআই, অর্থাৎ একবার মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে, পরবর্তীতে যাতে না হয় এটার জন্য আমরা এমআইয়ের পরে অ্যাসপিরিনের ট্রিটমেন্ট দিতে পারি। নাম্বার 2 হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। এই অ্যাকিউট করোনারি সিনড্রোম কন্ডিশনটা হচ্ছে যে সাডেন যদি হার্টে ব্লাড ফ্লো কমে যায়, সাডেন ডিক্রিজ ইন ব্লাড ফ্লো ইন হার্ট, তাহলে কিছু কন্ডিশন ডেভেলপ করে। কীরকম? সেটা নন এসটি এলিভেটেড এমআই, এসটি এলিভেটেড এমআই এবং আনস্টেবল এনজাইনা। তাহলে এইসব কন্ডিশনেও আমরা অ্যাসপিরিনটা ইউজ করতে পারি। এখন এসটি এলিভেশন মানে কি? তাইলে এটা হচ্ছে যে একটা বেজ লাইন, এবং ইসিজি ওয়েভ যখন আমরা দেখব এটা হচ্ছে পি ওয়েভ, এটা হচ্ছে কিউ আর এস কমপ্লেক্স। নর্মালি এসটা বেজ লাইনের নিচে থাকে এবং পরবর্তীতে উপরে উঠে টি ওয়েভটা লাইন বরাবর থাকে এবং এখানে টি ওয়েভটা ফর্মেশন হয়। কিন্তু এই কন্ডিশনে দেখা যাচ্ছে যে এস এলিভেটেড, অর্থাৎ বেজ লাইনের উপরে, টিও এলিভেটেড, এই জন্য এটাকে বলা হয় এসটি এলিভেশন। আমরা যখন ইসিজি ক্লাস করব ইনশাল্লাহ তখন আরও ভালো মতো এগুলো বুঝতে পারবো। আর কোন কোন কন্ডিশনে ইউজ করা যায়? ইস্কেমিক অ্যাটাক, ইস্কেমিক স্ট্রোক, ঠিক আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ডিপ ভেইন থ্রোম্বোসিস, এইসব কন্ডিশনে আমরা অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ হিসেবে লো ডোজ অ্যাসপিরিন ইউজ করি। এখন এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা লো ডোজ অ্যাসপিরিন ইউজ করলে কিভাবে প্লাটিলেট অ্যাগ্রিগেশনটা ইনহিবিট হয় অথবা প্লাটিলেট অ্যাক্টিভেশনটা ইনহিবিট হয়। তাহলে আমরা দেখি যে আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম যে আমাদের যে অ্যান্ডোথেলিয়াম আছে, এই অ্যান্ডোথেলিয়ামগুলো কন্টিনিউয়াসলি কী তৈরি করতেছে? প্রোস্টাগ্ল্যান্ডিন I2। এবং আমরা জানি এই প্রোস্টাগ্ল্যান্ডিন I2টা হচ্ছে একটা প্লাটিলেট ইনহিবিটর, অর্থাৎ প্লাটিলেট অ্যাক্টিভেশন হতে দেয় না। ঠিক আছে? এবং আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে প্লাটিলেট
এটা সাপোজ একটা প্লাটিলেট, এই প্লাটিলেট যখন অ্যাক্টিভেটেড হয় তারা কী ফর্মেশন করে, একটা থ্রোম্বাক্সিন A2, যেটা আমরা একটু আগেই পড়ছি যে থ্রোম্বাক্সিন A2 প্লাটিলেট অ্যাগ্রিগেশন করে। তাহলে এখন থ্রম্বোটিক কন্ডিশনে কী হয়, এই প্লাটিলেট বেশি বেশি অ্যাক্টিভেশন হয়, বেশি বেশি থ্রোম্বাক্সিন A2 ফর্মেশন হয়, যার কারণে থ্রোম্বাস ফর্মেশন হয়। এখন আমি যখন অ্যাসপিরিন দিব, এই যে অ্যাসপিরিন ড্রাগটা যখন আমি দিব, তখন এই অ্যাসপিরিন ড্রাগটা এই পাথওয়েটাকেও ইনহিবিট করবে, ইট মিনস এই যে এখানে যে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে সেটাকে ইনহিবিট করবে, যার কারণে থ্রোম্বাক্সিন A2 আর আসবে না। এখানের যে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে আছে সেটাকেও ইনহিবিট করবে, যার কারণে প্রোস্টাগ্ল্যান্ডিনও আর আসবে না। ঠিক আছে, যেহেতু এটা ইরিভার্সিবলি বাইন্ড করে, তার কারণে এই যে এনজাইমটা সেটা আর কাজ করবে না। তখন কি হয়, এই যে প্লাটিলেট এটার কিন্তু নিউক্লিয়াস নাই, যার কারণে তারা নিউক্লিয়াসের মধ্যে ট্রান্সলেশনের মাধ্যমে ফার্দার ওই সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটা আর তৈরি করতে পারে না। তাহলে আর জীবনেও এটা থ্রোম্বাক্সিন A2 ফর্মেশন করবে না, কারণ অ্যাসপিরিন যখন এটার সাথে একবার বাইন্ড করে সেটা ইরিভার্সিবলি বাইন্ড হয়ে থাকে এবং 7 থেকে 10 দিন পর্যন্ত বাইন্ড হয়ে থাকে, এবং 7 থেকে 10 দিন পর্যন্ত এই প্লাটিলেট এমনিই ডিস্ট্রাকশন হয়ে যাবে। তবে এই সেলটা তো নিজের কাজ করার জন্য, কারণ ইম্পর্ট্যান্ট একটা ফাংশন আছে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনফ্লামেশনে, তাহলে ইনফ্লামেশনে হেল্প করার জন্য তো এই সেলের কক্স এনজাইমটা লাগবে। তো এই সেল কী করতে পারে, নিজের যে নিউক্লিয়াস আছে সেখান থেকে সে ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে নিউলি কক্স এনজাইমটা তৈরি করে। তাহলে এই কক্স এনজাইম দেন মেমব্রেন ফসফোলিপিডের উপর কাজ করে কী করে, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 আবার ফর্মেশন করে। এখন কথা হচ্ছে যে এই কক্স যখন কাজ করে, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 তো ফর্মেশন হয়, সাথে তো থ্রোম্বাক্সিন A2 তো ফর্মেশন হয়, দুইটা তো একসাথেই ফর্মেশন হয়। তাহলে কীভাবে ঘটনা ঘটে, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন কীভাবে আপার হ্যান্ড নেয়, এটার হচ্ছে যে যখন দুইটা একসাথে থাকে তখন প্রোস্টাগ্ল্যান্ডিন I2টা আপার হ্যান্ডে থাকে, এই জন্য এটা বেশিরভাগ সময় প্লাটিলেট অ্যাগ্রিগেশনটাকে প্রিভেন্ট করে। আচ্ছা, এখন 2 নম্বর ইউজ কি অ্যাসপিরিনের, সেটা হচ্ছে যে যেহেতু আমরা দেখছি যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 ফিভার করে, ইট মিনস যখন অ্যান্টিপাইরেটিক হিসেবে আমরা অ্যাসপিরিন ইউজ করতে পারি। এছাড়া পেইন রিলিফের ক্ষেত্রে আমরা অ্যাসপিরিন ইউজ করি, তখন অ্যাসপিরিনের ডোজটা হয়ে যায় মডারেট ডোজ, সেটা হচ্ছে যে 650 মিলিগ্রাম টু 4 গ্রাম পার ডে। এছাড়া ইনফ্লামেটরি কিছু ডিজিজ আছে, এই ইনফ্লামেশন প্রিভেন্ট করার জন্য আমরা হাই ডোজে অ্যাসপিরিন ইউজ করি 4 to 8 গ্রাম পার ডে, যেমন কি রিয়ামাটয়েড আর্থ্রাইটিস। এখন আসেন, এই অ্যাসপিরিনটা ইউজ করার ফলে দেখা যাচ্ছে কিছু সাইড ইফেক্ট হয়। কীরকম সাইড ইফেক্ট, গ্যাস্ট্রিক ইরিটেশন হয়। গ্যাস্ট্রিক ইরিটেশন কেন হয়, কারণ হচ্ছে যে সাধারণত আমরা জানি এই সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েতে প্রোস্টাগ্ল্যান্ডিনসগুলো সিনথেসিস হয়। ঠিক আছে, প্রোস্টাগ্ল্যান্ডিনস, এই প্রোস্টাগ্ল্যান্ডিনসগুলা গ্যাস্ট্রিক মিউকোজার উপর কাজ কি, গ্যাস্ট্রিক মিউকোজার উপর কাজ হচ্ছে যে তারা ইনক্রিজ সিক্রেশন অফ বাইকার্বনেট এবং ডিক্রিজ সিক্রেশন অফ ACL, এই ঘটনাটা করে। তাহলে বাইকার্বনেট তাহলে গ্যাস্ট্রিক মিউকোজাকে কী করতেছে, একটা সাইটোপ্রোটেকটিভ অর্থাৎ প্রোটেকশন দিচ্ছে। এখন যদি অ্যাসপিরিন বেশি বেশি ইউজ করা হয়, তাহলে কিন্তু অ্যাসপিরিনের ইউজের ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন আসবে না, যার কারণে বাইকার্বনেট সিক্রেশন হবে না, সাইটোপ্রোটেকশনটা আর হবে না, এবং ACL তখন বেশি বেশি সিক্রেশন হবে। ACL যখন বেশি বেশি সিক্রেশন হবে, তখন গ্যাস্ট্রিক মিউকোসাতে কী হবে, গ্যাস্ট্রিক ইরিটেশন হতে হতে একসময় কী হয়ে যাবে, গ্যাস্ট্রিক আলসারেশন হলে একসময় কী হবে, গ্যাস্ট্রিক ব্লিডিং। ঠিক আছে, এছাড়া আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে রেসপিরেটরি ডিস্ট্রেস। এখন রেসপিরেটরি ডিস্ট্রেস কেন ঘটে, আমরা যদি ওই অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমটা পড়ি, তাহলে আমরা দেখব যে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে দুইটা পাথওয়ে যায়, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে আর একটা হচ্ছে যে লাইপো অক্সিজেনেস পাথওয়ে। তো এই যে অ্যাসপিরিন যে আমরা ইউজ করি, এই ড্রাগটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েকে ইনহিবিট করে। তাহলে যখনই অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমের একটা পাথওয়ে বন্ধ হয়ে যায়, এই পাথওয়ের যে অ্যারাকিডোনিক অ্যাসিডগুলো ছিল সেগুলো এখন এই পাথওয়ে অ্যাক্টিভেট করবে। লাইপোঅক্সিজেনেস পাথওয়েতে যে ইম্পর্টেন্ট মেডিয়েটরটা তৈরি হয় সেটা হচ্ছে যে লিউকোট্রিয়েন্সগুলা ব্রোঙ্কাসে যায়। ব্রোঙ্কাসের লিউকোট্রিয়েন্স B4
লিউকোট্রিনস D4 এর উপর কাজ করে, ব্রোঙ্কো কনস্ট্রিকশন করে, ব্রোঙ্কো কনস্ট্রিকশন, যার কারণে কি হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। তাহলে এখন সাইড ইফেক্ট থেকে আমরা কি পড়তে পারি, আমরা কন্ট্রাইন্ডিকেশন পড়ে ফেলতে পারি। সাইড ইফেক্ট মানে কি, যখন একটা ড্রাগ খাবো তখন আমাদের বডিতে নিউলি কিছু সাইড ইফেক্ট দেখা দেবে। এখন কন্ট্রাইন্ডিকেশন কি, আমাদের বডিতে যদি সাইড ইফেক্টগুলো আগে থেকেই আমাদের ডিজিজ হিসেবে থাকে তাহলে কিন্তু আমি এই ড্রাগটা নিতে পারবো না, এটাই কন্ট্রাইন্ডিকেশন। যেমন আমাদের যদি পেপটিক আলসার ডিজিজ থাকে তাইলে আমরা অ্যাসপিরিন নিতে পারবো না। দেন আমাদের যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা বা সিওপিডি থাকে তাইলেও আমরা অ্যাসপিরিন নিতে পারবো না। এছাড়া ব্লিডিং ডিজিজ থাকলেও আমরা অ্যাসপিরিন নিতে পারবো না। এখন ইম্পর্ট্যান্ট একটা ফার্মাকো ডাইনামিক্সের অথবা ফার্মাকো কাইনেটিক্স ডাইনামিক্স এই দুইটার একটা টপিক, সেটা হচ্ছে আয়ন ট্র্যাপিং। তো এই আয়ন ট্র্যাপিং জিনিসটা কি, ইট ইজ এ প্রসেস বাই হুইচ অ্যান আয়োনাইজড ড্রাগ বিং কনসেন্ট্রেটেড ইন এনি এপিথেলিয়াল সেল। অ্যাসপিরিন হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল আয়ন ট্র্যাপিংয়ের। কীরকম দেখেন, অ্যাসপিরিন হচ্ছে একটা অ্যাসিডিক ড্রাগ, কারণ কি আমি কি বলছিলাম, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড থেকেই এটা তৈরি হয়। তাহলে অ্যাসপিরিন যখন কেউ ইনজেস্ট করে তখন সেটা স্টোমাকে যায়, এবং স্টোমাকের পিএইচ আমরা জানি হাইলি অ্যাসিডিক, প্রায় 1 to 1.5। তাহলে এখানে বেশি বেশি কী থাকে, প্রোটন থাকে। তাহলে এই অ্যাসিডিক ড্রাগটা এখানে এসে আর প্রোটন দান করে না, ইট মিনস এটা আর কোনো আয়ন দান করে না। তাহলে এটা কী থেকে যায়, আনআয়োনাইজড। অ্যাসপিরিনটা এখানে কী হয়, আনআয়োনাইজ থেকে যায়। এখন আনআয়োনাইজ মানে হচ্ছে যে লিপিড সলিউবল, ঠিক আছে। লিপিড সলিউবল মানে কি, তাহলে এগুলো হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন এখন এখানে আনআয়োনাইজড অবস্থায়, অর্থাৎ এরা লিপিড সলিউবল, ইট মিনস এরা গ্যাস্ট্রিক মিউকোজের ভিতরে কী হবে, ঢুকে যাবে। এখন অ্যাসপিরিনটা কোথায় চলে আসলো, এখানে চলে আসলো। সেলের ভিতর যখন আসে এই অ্যাসপিরিনগুলো এখন কি হয়ে যায়, আয়োনাইজড হয়ে যায়। আয়োনাইজড যখন হয় তখন এরা হচ্ছে যে লিপিড ইনসলিউবল, ইট মিনস এরা চাইলেও সেল মেমব্রেনের যে লিপিড বাইলেয়ার এগুলো ক্রস করে আর বাইরে আসতে পারবে না। ইট মিনস এখানে অ্যাসপিরিনের কনসেন্ট্রেশন বেড়ে যায়, অর্থাৎ আয়নগুলো এই সেলের ভিতর ট্র্যাপ হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় আয়ন ট্র্যাপিং। অ্যাসপিরিন ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ আয়ন ট্র্যাপিং। ধন্যবাদ।